নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমা সৈয়দ and you're watching The Big Story। আচ্ছা ভাবুন তো, একটা মানুষ হঠাৎ বললেন ৬,০০০ বছর পুরনো একটা সাম্রাজ্যকে তিনি ধ্বংস করে দেবেন, শুধু একটা বোতামের সুইচ টিপবেন। এমনি বলছি না, সত্যি সত্যি ডোনাল্ড ট্রাম্প টুইট করে বলেছিলেন যে আজকে রাত্রে আমরা এই সাম্রাজ্যকে, একটা হোল সিভিলাইজেশনকে খতম করে দেবো। কোট আনকোট বলছি, হোল সিভিলাইজেশন উইল ডাই টু নাইট। কিন্তু তার কয়েক ঘন্টা পর হঠাৎ চিত্রনাট্য বদলে গেল কেন? যে ডোনাল্ড ট্রাম্প নিউক্লিয়ার ওয়ারের সুইচটা হাতে নিয়ে জাস্ট টেপার অপেক্ষায় বসেছিলেন, তিনি হঠাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটা টুইট দেখে রাতারাতি নিজের সিদ্ধান্ত বদলে নিলেন। আর সেই টুইট নিয়েও একাধিক দ্বন্দ্ব রয়েছে, কারণ টুইটটা আদৌ শেহবাজ শরীফ করেছিল নাকি আমেরিকার শেহবাজ শরীফকে দিয়ে করিয়েছিল, তা নিয়ে কিছু অকাঠ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। হঠাৎ করে যে ডোনাল্ড ট্রাম্প সিভিলাইজেশন ধ্বংস করার কথা বলছিল, ৬,০০০ বছর পুরনো পারস্য সাম্রাজ্য ধ্বংস করে দেওয়ার কথা বলছিল, সেই ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তে ব্যাকআউট করলো কেন? এই যে 10 দিনের যুদ্ধবিরতি, এটা কি সত্যি যুদ্ধবিরতি, নাকি এটা যুদ্ধবিরতির আগে কিংবা কোনো বড় স্টর্ম আসার আগে একটা নিস্তব্ধতা? যে মানুষটি দম্ভ করে বলল ইরানকে শেষ করে দেব, সে হঠাৎ করে রাতারাতি এমন ইউটার্ন নিলেন কেন? এর পেছনে একাধিক সমস্যা রয়েছে। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কি জানতেন না যে তিনি ইরানকে গোটা হরমুজ প্রণালীর টোল বুথটা রীতিমতো উপহার দিচ্ছেন? আরে উপহার দিলেন তো, কারণ ইরান বলে দিয়েছে হরমুজ প্রণালী থেকে এখন যা যাবে, যে জাহাজই যাক না কেন, তার থেকে তারা টোল কালেক্ট করবে। বিশ্ব অর্থনীতিতে একটা টোল বুথ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কেন? তার থেকেও বড়, গোটা বিশ্বের অর্থনীতিকে একেবারে ধ্বংসের শেষ কিনারায় এনে দাঁড় করানোর পর ইউটার্ন করে হঠাৎ কি হৃদয়ে পরিবর্তন হলো ডোনাল্ড ট্রাম্পের? যে মানুষটা প্রথমে ইরানিয়ানদের কোট আনকোট বলছি একটি গালাগালি দিয়ে ব্যবহার করলেন, আমি শব্দটা বলতে পারছি না, উনি কিভাবে লিখলেন, উনি একটা দেশের রাষ্ট্রপতি হয়ে কিভাবে সেটা লিখলেন আমি জানি না, কিন্তু আমি একজন সাধারণ সাংবাদিক হয়ে সেই শব্দটা নিজের মুখে আনতে পারছি না। ইরানিয়ানদের সম্বন্ধে সেই জঘন্য বার্তাটা দিলেন, শব্দটা ব্যবহার করলেন। তারপর বলল ইরান উইল ডাই টু নাইট, সাম্রাজ্য শেষ করে দেবো, সিভিলাইজেশন শেষ করে দেবো। তারপর পাকিস্তানের শেহবাজ শরীফের টুইট দেখে রাতারাতি বিশ্বের 1 নম্বর দেশ, তাদের দম্ভ চূর্ণ হয়ে গেল। মানবেন আপনি? নাকি এর পেছনে কিছু খেলা রয়েছে? খেলাটা দু রকমের। টুইটটা কেন শাহবাজ শরীফ করলেন এবং কারা তাকে দিয়ে করালো? আমেরিকা কি? এবং দ্বিতীয়, হঠাৎ করে এই 10 দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর মার্কেট চাঙ্গা হলো, এই সময় তেলের দামটা কিছুটা হলেও কমার দিকে গেল। এই সময় কারা তেল কিনলেন, কারা মজুত করলেন? আর 10 দিন পর কি হবে? ইসরায়েল কি বলেছে জানেন? ইসরায়েল বলেছেন তারা ইরানের ওপর এই মুহূর্তে হামলা করবে না, কিন্তু ইসরায়েল আবার একই সঙ্গে জানিয়ে দিয়েছে ইরানের ওপর তারা হামলা না করলেও হুইতি এবং বাকি যেসব সম্প্রদায় রয়েছে, যেসব গোষ্ঠী রয়েছে, তাদের ওপর তারা হামলা চালিয়ে যাবে, হেজবোল্লার ওপর তারা হামলা চালিয়ে যাবে। তাহলে সত্যি কি শান্তি এলো? সত্যি কি এই যুদ্ধ থামলো? নাকি এই যুদ্ধ থামার একটা ভান করা হলো যাতে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরা নিজেদের পকেট ভরতে পারে, ইসরায়েল যাতে এর আড়ালে গাজা এবং হেজবোল্লা নিয়ে নিজেদের মাতামাতিটা করতে পারে? এবং সবথেকে বড় প্রশ্ন, এই 38 দিনের যুদ্ধে আমার আপনার পকেটে যে টানটা পড়লো, তেলের দাম যে রমরমিয়ে বাড়লো, ভারতের টাকা যে রমরমিয়ে পড়লো, তার দায়ভারটা কার? ডোনাল্ড ট্রাম্প বলছেন তিনি যুদ্ধ জিতে গেছেন, ইরান বলছে 38 দিনে আমেরিকার দম্ভচূর্ণ করে দিয়েছি। ইরানের মতো একটা ছোট্ট দেশ, আমেরিকা তো নাকি পাওয়ার, সুপার পাওয়ার, বিশ্বের অন্যতম ইকোনমিক জায়েন্ট, 38 দিন লাগলো এবং 38 দিন পরেও ইরানকে ক্যাপচার করতে পারলো না। মোস্তাবা খোমেনি IRGCর কাছে রীতিমতো হাঁটু গেড়ে আমেরিকাকে বসে পড়তে হলো। নাকি এর নেপথ্যে বিশ্ব বাজারের একটি ছলচতুরি লুকিয়ে রয়েছে, যে ছলচতুরির পুরোটাই হলো টাকা, টাকার টাকা। নিরীহ মানুষের প্রাণ গেল, ধ্বংস হলো এত কিছু, অর্ধেক সভ্যতা নিউক্লিয়ার ওয়ারফেয়ারের দোরগোড়ায় এসে দাঁড়ালো। সবটাই কি টাকার জন্য?
ডোনাল্ড ট্রাম্পের বন্ধুরা কি হঠাৎ করে ধনী হলেন, বড় লোক হলেন, বিশাল বড় লোক হলেন? আমি আর আপনি যখন গ্যাসের দামটার জন্য, তেলের দামটার জন্য কপাল চাপড়াচ্ছি, অটো ভাড়া বেড়ে গেছে বলে 3বার নিজেদের ওয়ালেটটাকে দেখছি, রোজ ভাবছি যে যদি ডিজেলের দাম বাড়ে তাহলে শাক সবজি ফল মূল বাচ্চার টিউশন ফি কিভাবে সামাল দেবো, কারণ আমদানি তো সেই 58 আর খরচা 2 রুপইয়া। এই পুরো সিস্টেমটাই কি ডোনাল্ড ট্রাম্পের নিজেদের বন্ধুদের টাকা কামিয়ে দেওয়ার জন্য একটা ছলচাতুরি ছিল? আর ইরানের ওই 168 জন নিরীহ স্কুল পড়ুয়া যাদের ভুলবশত আমেরিকা মিসাইল দিয়ে খুন করলো, তাদের প্রাণ কি এই টাকার জন্য গেল? লেডিজ এন্ড জেন্টলম্যান, টুনাইট উই আনমাস্ক আমেরিকা। লেডিজ এন্ড জেন্টলম্যান, টুনাইট উই টেল ইউ দ্য ট্রুথ অফ দ্য ইরান-ইসরায়েল ওয়ার। উই টেল ইউ ওয়াই ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা লিটারালি সোল্ড আস আউট। হ্যাঁ, সোল্ড আস আউট বলছি, বিক্রি করে দিয়েছে আমাদের। কিছু ব্যবসায়ী, কিছু পুঁজিপাতি, কিছু ক্যাপিটালিস্টদের হাতে বিক্রি করে দিয়েছে গোটা দেশটাকে। হরমুজকে অবরুদ্ধ করলো, ইরানকে সেখানে টোল ট্যাক্স বসাতে বাধ্য করলো। কেন জানেন? কারণ আমেরিকা টাকা টাকা টাকা, টাকার বাইরে কিচ্ছু বোঝে না। এই আমেরিকা ভেনেজুয়েলাতে একজন নির্বাচিত রাষ্ট্রপতিকে রাতের অন্ধকারে তুলে নিয়ে এলো, এই বলে সে নাকি গ্যাংলর্ডদের কিংবা ড্রাগ লর্ডদের সাপোর্ট করে। এদিকে তথ্য বলছে, সিআইএর নিজের ডকুমেন্ট বলছে, এই প্রেসিডেন্ট যাকে তুলে নিয়ে এলো আমেরিকা, সেই এই নিকোলাসকে, সেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভেনেজুয়েলার ড্রাগ লর্ডদের বিরুদ্ধে নিজে একা হাতে লড়াই চালাচ্ছিল। কেন হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প এই পাগলামো করছে কেন? হ্যাঁ, তিনি বদ্ধ উন্মাদ, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই, তিনি বদ্ধ উন্মাদ। হি ইজ আ ম্যাড ম্যাড প্রেসিডেন্ট। কিন্তু এই প্রেসিডেন্ট, যিনি এপস্টিন ফাইনে পর্যন্ত নিজের নাম খুঁজে পেয়েছেন, এই প্রেসিডেন্ট টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। আপনি কি মেনে নিচ্ছেন এই মজার উদ্ভট যুক্তিটাকে যে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী একটা টুইট করলেন, আর অমনি ডোনাল্ড ট্রাম্প বললেন, না বাবা আমার আর যুদ্ধ চাই না, আমি এবার সিজ ফায়ার করবো। ডু ইউ রিয়েলি বিলিভ দিস বুলশিট? উই ডোন্ট। আমরা বিশ্বাস করি না, কারণ গতকাল শাহবাজ শরীফ, ইলিটারেট অ্যাজ হি ইজ, মানে অশিক্ষিত যেমন তিনি টুইটটা যখন প্রথমবার করেন না, ভুল করে টুইটের হেডারটাকে মুছতে ভুলে দিয়েছিলেন। মানে টুইটটা তাকে কেউ পাঠিয়েছিল, তিনি কপি পেস্ট করে টুইট করেছিলেন, এবং টুইটের মাথায়, মানে তাকে যে ড্রাফটটা পাঠানো হয়েছিল তাতে যেটা লিখেছিল, ড্রাফট পাকিস্তান পিএমস সোশ্যাল মিডিয়া পোস্ট, এই হেডারটা তিনি মুছে ফেলতে ভুলে গিয়েছিলেন এবং তিনি টুইটটা ওইরকমভাবে করে ফেললেন। পরে মুছেছিলেন, কিন্তু ততক্ষণে টুইটারবাসীরা কিংবা টুইটারের নেটিজেন্সরা তারা স্ক্রিনশট নিয়ে ওই টুইটটাকে ভাইরাল করে দিয়েছিল। আসলে খেলাটা হলো ট্রাম্প, শাহবাজ শরীফ কিছুই করেননি, সবটাই করেছে ট্রাম্প। ট্রাম্পের হোয়াইট হাউস থেকে এই গোটা টুইটটি লেখা হয়, পাঠানো হয় শাহবাজ শরীফকে, বলা হয় এই শাহবাজ টুইট করবি। আর শাহবাজ শরীফ এর আগে 3-4টে এপিসোডে বলেছি, পুচ্ছ হেলান করা একটা সারমেয় এই মুহূর্তে, ট্রাম্পের সামনে পুচ্ছ হেলান করা একটা সারমেয়, তার নাম শাহবাজ শরীফ। তিনিও পুচ্ছটি হেলন করিতে করিতে ওই টুইটটাকে অ্যাজ ইট ইজ, অশিক্ষিত রে বাবা, অ্যাজ ইট ইজ টুইটারে দিয়ে দিলেন। আর টুইটারের মানুষজন খচ খচ করে স্ক্রিনশট নিলেন এবং জিজ্ঞেস করলেন যে এই টুইটটি আসলে কি? এটা কি হোয়াইট হাউসের পাঠানো একটা টুইট, যে টুইটে ড্রাফট পাকিস্তান পিএমস মেসেজ অন সোশ্যাল মিডিয়া পুরো নামাঙ্কিত রয়েছে? পরে অবশ্য শাহবাজ শরীফ এই টুইটটাকে ডিলিট করার জন্য ডিলিট করে নতুন করে টুইট করেছিলেন, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছিল। আসলে সমস্যাটা কি জানেন? এই টুইটটা ট্রাম্প কেন করিয়েছিল জানেন? ট্রাম্প একটা অফ র্যাম্প খুঁজছিল। ট্রাম্প বুঝেছিল ইরান নিজের মাটিতে ঢুকে লড়াই করার ক্ষমতা রাখে এবং আমেরিকা যদি বুটস অন গ্রাউন্ড, ফলস ফ্ল্যাগ অপারেশন কোনো কিছু করতে যায়, ভিয়েতনামের মতো পরিণতি হবে আমেরিকার। ভিয়েতনামে 5 লক্ষ সেনা গিয়েছিল, ফিরে আসেনি। আর এই ইরানের গেরিলা ওয়ারফেয়ার আমেরিকা হ্যান্ডেল করতে পারতো না। বুক বাজিয়ে শিম্পাঞ্জির মতো করে, টারজানের মতো তো অনেক কিছু বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ফাইনালি বুঝতে পেরেছিলেন, ইরান যখন একের পর এক ফাইটার জেট নামিয়ে দিচ্ছে, তাদের ওই ড্রোন দিয়ে $20,000 ড্রোন দিয়ে কয়েক $1 মিলিয়ন ফাইটার জেটসগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন লাগিয়ে দিচ্ছে, কুয়েত, বাহরিন, দুবাই কাউকে ছাড়ছে না।
ইউএস এয়ারবেসে পটাপট অ্যাটাক করছে, তখন বুঝেছিল যে এই ইরানের মিলিটারি এবং তাদের ক্ষমতা এবং আইআরজিসির প্ল্যানিং আমেরিকার কাছে তুচ্ছ। পেন্টাগন হালেই বলেছিল $200 বিলিয়ন দরকার, $200 বিলিয়ন। কেন জানেন? কারণ তাদেরকে প্রথমে ভরপাই করতে হবে যে ক্ষতি হয়েছে সেটার, তারপর নতুন অস্ত্র আনতে হবে। আমেরিকার যে থার্ড ডিফেন্স সিস্টেম ছিল, সেই থার্ড ডিফেন্স সিস্টেমের ধাজিয়া উড়িয়ে দিয়েছে ইরান। যতই বুক বাজিয়ে ডোনাল্ড ট্রাম্প বলুন না কেন যে তিনি যুদ্ধে জিতেছেন, দ্য ট্রুথ ইজ ইরান কিন্তু একজন আমেরিকান ফাইটার পাইলটকে প্রিজনার অফ ওয়ার বানিয়ে দিয়েছিল। ইরান জিতছিল খাতায় কলমে। হরমুজ বন্ধ করে দিয়ে অর্ধেক বিশ্বকে ইরান দেখিয়ে দিয়েছিল তাদের ক্ষমতা। বিশ্বের 1/5 তেল এই হরমুজ দিয়ে যায়। হরমুজ আটকে যাওয়ার জন্য সারা বিশ্বে হুলুস্থুল পড়ে গিয়েছিল। শুধু তাই নয়, আমেরিকার পাশে কেউ দাঁড়ায়নি। না ন্যাটো দাঁড়িয়েছে, না ফ্রান্স দাঁড়িয়েছে, না জার্মানি দাঁড়িয়েছে, না ব্রিটেন দাঁড়িয়েছে, না ভারত দাঁড়িয়েছে, না অন্য কোনো দেশ দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়া সরাসরি বলে দিয়েছিল, ভাই তোমার দম্ভ তুমি বুঝে নাও, তুমি অহংকার করে বলেছো তুমি বুঝে নাও, আমি বুঝতে যাব না। সবাই এই কথাটাই বলেছিল। আমেরিকা বুঝতে পারছিল তারা একঘরে হচ্ছে, কোনায় যাচ্ছে। একমাত্র একটা দেশই না গিয়ে ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েছিল। কে বলুন তো? ওই যে পুচ্ছ হেলন করা সারমেয় পাকিস্তান। পুচ্ছটি হেলন করিতে করিতে চলে গেল ডোনাল্ড ট্রাম্পের সামনে। তারপর কি করলো? তারপর মিডিয়েশনের নাটক করলো। মিডিয়েশনের নাটক মানে যে পাকিস্তান সন্ত্রাসবাদীদের ছোট থেকে লালন পালন করে বড় করে, কাশ্মীরে ঢোকায়, নিরীহ মানুষকে হত্যা করে, সেই পাকিস্তান নাকি যুদ্ধবিরতি নিয়ে মিডিয়েট করবে। খেলাটা বুঝুন। সিঁদুরের সময়, অপারেশন সিঁদুরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিল তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন। আর এখন শেহবাজ শরীফ বলছে ইসরায়েল আর আমেরিকার যুদ্ধ থামানোর পেছনে যদি কারো হাত থাকে সেটা পাকিস্তানের। দিস ইজ আ লাই। মুখের ডগায়, একেবারে জিভের ডগায় না কিছু আনপার্লামেন্টারি কথাবার্তা চলে আসছে। বলতে পারছি না, ন্যাশনাল টেলিভিশন তো। আমেরিকা আর পাকিস্তানের এই স্ক্রিপ্টেড চিত্রনাট্য বিগ বসের থেকে কোনো কিছু কম নয়, পুরোটাই চিত্রনাট্য। আমেরিকা নিজের পকেট ভরার জন্য, পেট্রোডলারকে বাঁচানোর জন্য এবং ইরানের ওই ইউয়ান দিয়ে, চীনের কারেন্সি দিয়ে তেল কেনার স্ট্র্যাটেজিকে খতম করার জন্য লাস্টে বুঝতে পারলো যে এবার যদি আমাকে বাঁচতে হয় তাহলে আমাকে এক্সিট নিতে হবে। আর এক্সিট নেওয়া মানে মাথাটাকে একটু উঁচু করে বেরোনা। পুরোটা তো উঁচু করতে পারবে না, কারণ মাথাটা এইভাবে নিচু হয়ে গেছে। ওই একটু উঁচু রাখার জন্য পাকিস্তানের পিএম শেহবাজ শরীফকে দিয়ে এই টুইট করানো এবং তারপর রীতিমতো লেজ গুটিয়ে 10 দিনের সিজফায়ার ডিক্লেয়ার করে বেরিয়ে আসা। জিওগ্রাফি কি বলছে জানেন? জিওগ্রাফি বলছে জিওগ্রাফি পুরোটাই ইরানের দখলে। ইরানের ওই টেরানিয়াস গেরিলা ওয়ারফেয়ার আমেরিকান স্নাইপার্স কিংবা আমেরিকান কমান্ডোজ হ্যান্ডেল করতে পারতো না, তাদের স্পেশাল ফোর্সেস হ্যান্ডেল করতে পারতো না। এটা আমেরিকা জানে, পেন্টাগন জানে। তাই জন্য রাতারাতি একাধিক জেনারেলকে ছাঁটাই করে দিয়েছিল পেন্টাগন। আমেরিকা যুদ্ধটা হারছিল। আমেরিকা বুঝেছিল মুখ বাঁচাবার জন্য 10 দিনের সিজফায়ারটাই একমাত্র অপশান। নাহলে ভাবুন না, যে পাগল প্রলাব্যকে বলে যে আজ রাতে ইরানকে ধ্বংস করে দেবো, সে ওই রাত হওয়ার কিছুক্ষণ পর কিংবা কিছুক্ষণ আগে হঠাৎ করে পাকিস্তানের শেহবাজ শরীফের টুইট দেখে চেঞ্জ অফ হার্ট হলো। এবং শুধু চেঞ্জ অফ হার্ট না, রীতিমতো সমস্ত প্ল্যান শেষ করে দিলেন। জেডি ভান্সকে টুইট করে বলতে হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটা একমাত্র উনিই জানেন, আমেরিকান প্রশাসন জানেন না। কখন একটা প্রশাসন এমন বার্তা দেয়? যখন তারা নিজেরাই নিজেদের প্রেসিডেন্টকে ট্রাস্ট করতে পারে না কিংবা তার সিদ্ধান্তের ক্ষমতার উপর বিশ্বাস রাখে না। আর এই মুহূর্তে আমেরিকা ডাজ নট ট্রাস্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে তারা নাকি টোল নেবেন, হরমুজ প্রণালী থেকে টোল নেবেন, কারণ তারা যুদ্ধ জিতেছে। ইরান কি বললো জানেন? ইরান বলেছে জিতেছেন তো কাগজে, সমুদ্রে আমরা রয়েছি, তাই টোলটা আমরাই নেব। আমেরিকা কিচ্ছু করতে পারেনি, উল্টে একটা 10টা চার্টারের পয়েন্ট দিয়েছে, নিয়ে বলেছে এগুলো ভেবে দেখো। উল্টে ইরান আমেরিকাকে 10 চার্টার পয়েন্ট দিয়ে বলছে ভেবে দেখ, নাহলে আমরা এখনো কিন্তু লড়ে যেতে পারি। ভাবুন এবার এই টোলটা কি এক্স্যাক্টলি? এই হরমুজ থেকে প্রতিটা জাহাজ গেলে কত টাকা টোল দিতে হবে শুনুন তাহলে। ইরান আর ওমান মিলে প্রতি জাহাজে $2 মিলিয়ন পর্যন্ত ট্রানজিট ফি লাগাতে পারে। এই টাকা দিয়ে ইরান তাদের যুদ্ধের ক্ষতিপূরণ করবে। ভাবুন, আমেরিকার তেলের কোম্পানিগুলোর টাকা দিয়েই ইরান নিজের ঘর গোছাবে। ইরান কেন এই দাবি করতে পারছে কিংবা দাবি করেছে?
কারণ তারা এখন UNCLOS বা ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দ্য লজ অফ দ্য সি মেনে 12 নটিক্যাল মাইল পর্যন্ত নিজেদের টেরিটোরিয়াল ওয়াটার দাবি করছে। আগে যেটা ইন্টারন্যাশনাল ওয়াটার ছিল, এখন সেটা ইরানের ব্যক্তিগত সম্পত্তি। ট্রাম্প এটা মেনে নেওয়া মানে ইরানের সার্বভৌমত্বকে নিঃশর্তে স্বীকৃতি দেওয়া। এবার আমরা একটা অন্য আঙ্গিক দেখব। এই ইরান আমেরিকা ডিলের পেছনে 2025-এর গাজা পিস প্ল্যান কাজ করছে কি? ট্রাম্প চাইছেন মধ্যপ্রাচ্যে একটা গোল্ডেন এজ বা সুবর্ণ যুগ আনতে। জ্যারেড কুশনার গাজার ফিউচারিস্টিক শহর বানানোর স্বপ্ন দেখছেন, যেখানে বিমানবন্দর থাকবে, বড় বড় হাইরাইজ টাওয়ার থাকবে। কিন্তু এই সব স্বপ্নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ইরান। তাই কি ট্রাম্প তড়িঘড়ি এই যুদ্ধবিরতি সই করলেন, যাতে তার বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ কাজ শুরু করতে পারে? কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কি এটা মেনে নেবে? না। নেতানয়াহু কি বলছে জানেন? দেখুন, নেতানয়াহু বলছেন যুদ্ধ শেষ হয়নি। তিনি ট্রাম্পের চাপে ইরান নিয়ে চুপ থাকলেও লেবাননে কিন্তু হেজবুল্লাহকে শেষ করার জন্য মরিয়া। গাজার যুদ্ধবিরতিও বারবার লঙ্ঘিত হয়েছে। ইসরায়েলি হামলায় এখন গাজার সাধারণ মানুষ মরছে। তাহলে এই ইরান ডিল কতটা টিকবে? এবার একটু সৌদি আরবিয়ার দিকে তাকাই। ইরান শুধু হুমকি দেয়নি, তারা করে দেখিয়েছে। সৌদি আরবের তেলের প্রাণকেন্দ্র আল জুবেল, যেটা সৌদির জিডিপির 12% নিয়ন্ত্রণ করে, সেখানে ইরান ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে হামলা করেছে। এই হামলায় সৌদির অর্ধেক এফডিআই বিপন্ন। ইরান বুঝিয়ে দিয়েছে, যদি আমেরিকা তাদের ওপর হামলা করে তবে মধ্যপ্রাচ্যের কোনো তেলের কুঁয়ো আস্ত থাকবে না। ট্রাম্পের বন্ধু বিন সালমান এখন প্রমাদ গুনছেন। এবার আরেকটা বড় রহস্য, ট্রাম্প ইরানের খার্গ আইল্যান্ডের 50টার বেশি জায়গায় হামলা করেছেন। কিন্তু মজার কথা শুনবেন, তিনি একটাও তেলের রিফাইনারি ছোননি। কেন জানেন? কারণ খার্গ আইল্যান্ড দিয়ে ইরানের 90% তেল বিদেশে যায়, আরে ট্রাম্পের ঘরে যায়। যদি ট্রাম্প তেলের পরিকাঠামো ধ্বংস করতেন, তবে কালকে আমেরিকায় পেট্রোলের দাম দ্বিগুণ হয়ে যেত। ট্রাম্প আসলে নিজের পকেট বাঁচাতে ইরানকে মিলিটারি মারার নাটক করছেন। আসলে খার্গ আইল্যান্ডের গভীর জল আর অগভীর তটরেখা যে ভৌগোলিক সুবিধা ইরানকে দেয়, তা আমেরিকা চাইলেও ছিনিয়ে নিতে পারছে না। অর্থাৎ সহজভাবে বললে, ট্রাম্প নিজের দেশে নিজেকে টিকিয়ে রাখতে আমেরিকার জনগণ একটা ইনকম্পিটেন্ট পাগলাটে প্রেসিডেন্টকে বেশি মেনে নেয় না। পেট্রোলের দাম যাতে না বাড়ে, যাতে তাকে হোয়াইট হাউস থেকে লাথি মেরে বের না করে দেয় আমেরিকান জনতা, সেই কারণে খার্গ আইল্যান্ডে মক অ্যাটাক করেছিল। একটা তেলের রিফাইনারিতে অ্যাটাক করেনি। আজকে ইরানের ছবি দেখবেন, ইরানের মানুষ এই যুদ্ধবিরতির পর উচ্ছ্বসিত উল্লাস করছে, আমেরিকার মানুষ করছে না। কারণ আমেরিকার মানুষ বোঝে ট্রাম্প ভুল জায়গায় গিয়ে ভুল মৌচাকে ঢিল মেরে মৌমাছির কামড় খেয়ে মুখ ফুলিয়ে এসছেন। আর ইরান বুঝেছে মোস্তাবা খামেনি, সে ভালো হোক আর খারাপ হোক, অ্যাটলিস্ট ইরানকে জয় এনে দিয়েছে। নৈতিক জয় তাই ইরানের। কিন্তু এখানে আরও কিছু বড় রহস্য লুকিয়ে রয়েছে। শুনুন, গতকালকের এই যুদ্ধবিরতি ঘোষণার পর না গোটা বিশ্বের মানচিত্রে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো বদলে গিয়েছে। ইরান এই মুহূর্তে গোটা বিশ্বের তেলের আমদানি কিংবা রপ্তানির মেন প্লেয়ার হয়ে গেল, আর আমেরিকা শুধুমাত্র ফেসিলিটেটার। টোল নেবে ইরান, টোল দেবে বাকি সব দেশ। আমেরিকাও, আমেরিকার তেল কোম্পানিকেও টোলটা দিতে হবে। তেলের দাম বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ টোল দিলে সেই টোলটা তেল কোম্পানি কার কাছ থেকে আদায় করবে? আমার আপনার মতো সাধারণ গ্রাহকের কাছ থেকে আদায় করবে। কিন্তু আরেকটা জিনিস যেটা চুপিসারে হয়ে গেল, সেটা হলো ডলার। সেই ডলার দিয়েই যে তেল কিনতে হবে, এই গল্পটা শেষ হলো। ইরান তো বলেই দিয়েছে আমরা ইউয়ান দিয়ে তেল কিনবো, একমাত্র ইউয়ান দিয়ে তেল কিনলেই ছাড় দেব। ডলারের দাদাগিরি আস্তে আস্তে কমলো। তার সঙ্গে আরও একটা জিনিস হলো, ভেঙে চুরে শেষ হয়ে গেল ইরানের দর্প কিংবা আমেরিকার দম্ভ। ইরান নিজেকে প্রমাণ করল, আর আমেরিকা নিজেকে প্রমাণ করতে পারল না। তারা 38 দিনে নৈতিকভাবে ইরানের কাছে নতি স্বীকার করলো। কিন্তু ইসরায়েল কি এই যুদ্ধবিরতি মানবে? কারণ ইসরায়েল এখনো বলেছে
লেবানন এই যুদ্ধবিরতির বাইরে। ইরান কি লেবাননকে কোরবানি দিয়ে দেবে কিংবা শেষ করে দেবে? না, হয়তো এই যুদ্ধ আবার বাড়তে পারে। তবে এই যুদ্ধ এবার বাড়লে গোটা বিশ্ব কিন্তু চলবে। তাই একটাই কথা বলার, যুদ্ধ হয়তো সাময়িকভাবে থেমেছে, কিন্তু এই যুদ্ধের ক্ষয়ক্ষতির সবচেয়ে বড় দায়টা কার উপর চাপলো জানেন? আমার আপনার মতো সাধারণ মানুষের ঘাড়ে এবং ওই 168টি নিরীহ স্কুল পড়ুয়াদের কিংবা ওই ছাত্রীদের ঘাড়ে যারা সেদিন স্কুলে পড়তে গিয়েছিলেন। আমেরিকার মিসাইল হামলায় ইরানে মরে গেলেন নিমেষে। ওই 168টি বাচ্চা কিংবা সেই শিশুদের আর্তনাদ ডোনাল্ড ট্রাম্পকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে। নোবেল পিস প্রাইজ চেয়েছিল না? এই বদ্ধ উন্মাদ নোবেল পিস প্রাইজটি কিনতেও চেয়েছিলেন। ভাবুন, এবং নিজেই ভাবুন, যে লোকটা ভাবে পয়সা দিয়ে সব কেনা যায়, সেই লোকটা মনুষ্যত্বের কিংবা হিউম্যানিটির কোন দিকে দাঁড়িয়ে? সঙ্গে তো দাঁড়িয়ে নেই। আর এই সমস্ত কিছুতে সবচেয়ে নিন্দা হচ্ছে কার জানেন? ইউনাইটেড নেশনস কিংবা রাষ্ট্রপুঞ্জের। কারণ তারা গত 38 দিন ধরে চুপ করে মজা দেখেছে। এরপর সত্যি প্রশ্ন উঠছে, ইউনাইটেড নেশনস কিংবা রাষ্ট্রপুঞ্জের কোনো দরকার এই দুনিয়ায় আদৌ আছে কি? আপনিও ভাবুন, উত্তর দিন। আমেরিকার দম্ভ চূর্ণর পর আমেরিকা কি করবেন সেটা আপনারা কি ভাবছেন? যারা ইউটিউবে দেখছেন কমেন্ট করে জানান। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।